সিজন 2 এপিসোড 21 নিয়ে চলে এসেছি। আজ আমার সঙ্গে আছে ওপার বাংলার সুন্দর মনের মানুষ এবং সুশীল একজন লেখিকা মেঘের সই। আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা। আশা করছি আজকে একটা সুন্দর সন্ধ্যা আমরা উপহার দিতে যাব। জ্যৈষ্ঠের এই তপ্ত দিনের শেষে শান্ত সন্ধ্যায় আপনাদেরকে সবাইকে স্বাগত। ধূসর গ্রীষ্মের ক্লান্তি ভুলিয়ে দিতে আজকের এই সন্ধ্যার কবিতার আসর যেন এক পশলা বৃষ্টির মতো। প্রকৃতির রুক্ষতার বুকেই লুকিয়ে থাকে নতুন সৃষ্টির বীজ, আর কবিদের কলমে আজ সেই সৃষ্টির সুধাই ঝরে পড়বে। কবিতা কেবল শব্দের বুনন নয়, হৃদয়ের গভীর অনুভূতির প্রকাশ। আসুন আজকের এই জ্যৈষ্ঠ সন্ধ্যায় আমরা সবাই মিলে কবিতার ছন্দে ও আবেগে হারিয়ে যাই। আমাদের এই কাব্যিক আয়োজন সফল ও সার্থক হয়ে উঠুক আপনাদের উপস্থিতিতে। পাঠ করছি মেঘের সইয়ের প্রথম কবিতা। ভেবেছি ভাঙাচোরা কুড়িয়ে বেড়ানো সেই মানুষটার কাজ নেব। কুড়িয়ে বেড়াবো নির্ঘুম রাত জাগা চোখে লেগে থাকা বেওয়ারিশ বাসি ঘুম। কুড়িয়ে বেড়াবো সে সব স্বপ্ন যা ঘুমাতে যাবার সময় কারো না কারো বালিশের কিনার থেকে গড়িয়ে পড়েছে অজান্তে। কুড়িয়ে বেড়াবো দুমড়ে মুচড়ে যাওয়া যাপন, তারপর সুন্দর ভাঁজ করে গুছিয়ে রাখবো বিভাগী কোনো চিলেকোঠায় টিনের বাক্সে। ভাঙাচোরা কুড়ানো সেই মানুষের কাজ নেব, যে কিনা ভেঙে চুরে যাওয়া মানুষ কুড়িয়ে সাজিয়ে রাখে কোনো গোপন অনামী অ্যাস্থেটিক গ্যালারিতে। কুড়িয়ে বেড়ানো খালি কৌটো কিংবা বোতলে কোনো লেখকের মন ভাঙা ফুরিয়ে যাওয়া অসমাপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেঙে চুরে যাওয়া কবিতা, গল্প, উপন্যাস সাজিয়ে রাখবো কোনো এক অমলের চোখে, কোনো এক দইওয়ালার কেনা বেচায় বিকিয়ে দেব সে সব অসম্ভব এক সোনালি দিনে। ভেবেছি ভাঙাচোরা কুড়িয়ে বেড়ানো সেই মানুষটার কাজ নেব। পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জীবন দেবতা। হ্যাঁ, ঠিক আছে, সাউন্ড হ্যাঁ, একদম লাইভ। একদম ওকে, একদম। তোমার শেয়ারিং শেষ হয়েছে নাকি আরো বাকি হ্যাঁ, আছে? শেয়ারিং করেছি, আমি শেয়ারিং করেছি। আরেকবার কি আমি আচ্ছা, একবার আমার ওয়ালে গিয়ে একবার করবো, মানে আমার হ্যাঁ, ওয়ালে তো ওয়ালে করে দাও। হয়েছে। ওয়ালে হয়েছে তোমার ওয়ালে? আমার ওয়ালে কি আছে? ঠিক আছে, আরেকবার তাহলে আচ্ছা, আমি আমি আসি ততক্ষণে ওখানে। জীবন দেবতাটা পাঠ করছি। কবি হ্যাঁ হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র করিয়া দিয়াছি তোমায়, নিঠুর পীড়নের নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমারও ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম
তোমারও বিজন বাসে, বরষা শরতে বসন্তে শীতে, ধ্বনিয়া চেহিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে, গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে, কি দেখিছ বধূ মরম মাঝারি, রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে জুটি, যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি, এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন মধিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তব আজিকার সভা, আনো নবরূপ আনো নবশোভা, নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। ধন্যবাদ। Wow, very nice. থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড ঠিকঠাক আসছে না আমার এখান থেকে? সাউন্ড একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। আমাদের আমাদের সঙ্গে যারা আছেন তারা কি আমাদেরকে কিছু আমাদেরকে কি জানাবেন যে আমাদের সাউন্ডটা লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা শুনতে পারছেন কিনা, দুজনকেই দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি জানাবেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ওপার বাংলার সুন্দর মনের অধিকারী একজন সুন্দর মানুষ এবং একজন আমার প্রিয় ব্যক্তিত্ব মেঘেশ্বরী রমা। থ্যাংক ইউ। সকলকে ভীষণ শুভেচ্ছা, ভালো থাকার শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সকলে অনুষ্ঠানে আসুন, কবিতা শুনুন, কবিতা পড়ুন, কবিতা লিখুন, কবিতায় থাকুন, কবিতাময়ে থাকুন। একদম তাই। অনিমেষ দাস চলে এসেছেন, শুভ সন্ধ্যা শুভেচ্ছা। উনি আরো বলেছেন দুজনকেই দেখা যাচ্ছে, দুজনের সাউন্ড খুব সুন্দর শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনুরোধ করছি রমাকে, মেঘেশ্বরী রমাকে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। বেশ, সকলকে শুভেচ্ছা প্রণাম সমস্ত কিছু জানিয়ে, সমস্ত শুভেচ্ছা, ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার প্রথম পাঠ শুরু করছি। প্রথম পাঠ আমি এক ভীষণ ভালো লেখেন এক কবি, ভীষণ নতুন কবি কিন্তু ভীষণ ভালো লেখেন, কৌস্তব মুখার্জি যার নাম। আমার ভীষণ ভালো লাগে কিছু লেখা, তো আমি তার লেখা পাঠ করেই আজকের অনুষ্ঠানটা শুরু করছি। অনেক বছর ধরে আমি ভালোবাসি যাকে, সে আজ অবসরে সরে যায়। অন্ধকারে আমি খুঁজি আসল গ্রহরত্নের, আকাশ ঝুঁকে এসে ধুলায় মিশে যেতে চাই। পরম আনন্দে বাতাস ডেকে নেয় ঘন কালো। আমি ভালোবাসি যাকে অনেক বছর ধরে, সে আজ খুঁজে ফেরে গতি পথ। ভালোবাসা তোলা থাকে ফণি মনসার ঝুঁকে, মাদুর বিছানো গ্রীষ্মের দুপুরে আমি খুঁজি যাকে ভালোবাসি অনেক বছর ধরে। টলটলে চোখে কালো ঘন কাজল,
মোমের আগুনে পোড়া গত জন্মের মন চঞ্চল। আমি ভুল করে ফেলি বারবার, বর্ষার কাদামাখা উঠোনে খুঁজে পাওয়া সেই ভালোবাসা, যাকে ভালোবাসি অনেক বছর ধরে। আমি খুঁজি ছায়া, মায়া, তোমায় ভগ্নাংশে পাওয়া, পড়ে পাওয়ার 14 আনা। ধুলো বালি গড়াগড়ি প্রেমে অনেক বছর পরে আমার খুঁজে পাওয়া, যাকে ভালোবাসি অনেক বছর ধরে। ভীষণ পছন্দের একটা চমৎকার, লেখা। চমৎকার। আমার প্রথম পরিবেশনা ছিল মেঘেশ্বরী রমার লেখা কবিতা ভাঙাচুরা কুড়ানো মানুষ। আর পরবর্তীতে আমি পাঠ করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জীবন দেবতা। এবার পাঠ করলো রমা তার পছন্দের লেখকের কবিতা। আমাদের সাথে যুক্ত হয়েছে আখুনজি মোহাম্মদ নুরুজ্জামান, শুভকামনা রইল। তোমার ভগ্নাংশে পাওয়া অসাধারণ শব্দ, অসাধারণ। অনিমেষ দাস, একদম তাই, অসাধারণ লেখা, অসাধারণ পাঠ, আন্তরিক শুভেচ্ছা জানাই। সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনিমেষ দাস। অনুরোধ করব রমাকে তার পরবর্তী পরিবেশনা আমার সাথে শেয়ার করার জন্য, যেহেতু আমি পরপর দুটো পাঠ করে ফেলেছি। এবার তার পালা। বেশ, আমি মানুষের কিছু স্বপ্ন নিয়ে একটা পাঠ করতে চাই। হ্যাঁ, থেকে বাঁচি, স্বপ্ন দেখার জন্য বাঁচি, স্বপ্নে বাঁচি। তো এরকমই কিছু স্বপ্ন নিয়ে আমরা যারা বাঁচি তাদের কথা শুরু করি লেখাটা। কত একদম মানুষ পাখির স্বপ্ন দেখে, কত মানুষ পাহাড় হতে চায়। আমার মতন যারা, তারা নদীর স্রোতে মানায়। কত মানুষ ধান ক্ষেতের হাওয়া হতে চায়। কেউ কেউ তো ঘুড়ির জীবন ভীষণ রকম। মনে হয় একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে আমরা সংযুক্ত হতে যাব। হ্যাঁ, দেখা যাচ্ছে? একদম, সরি, ইন্টারেপ্ট হয়ে গেল। ব্যাপার না। আচ্ছা, আবার একবার শুরু করি একটু, না? একদম একদম, হ্যাঁ হ্যাঁ। কত মানুষ পাখির স্বপ্ন দেখে, কত মানুষ পাহাড় হতে চায়। আমার মতন যারা, তারা নদীর স্রোতে মানায়। কত মানুষ ধান ক্ষেতের হাওয়া হতে চায়। কেউ কেউ তো ঘুড়ির জীবন ভীষণ রকম চায়। কত মানুষ তো গাছ হতে চায় রোজ। কেউ তো আবার আগুন হতেই চায়। পাথর হবার স্বপ্ন দেখে কেউ। কিছু মানুষ গিরগিটি হলে সুখ। কত মানুষ বৃষ্টি হলো কে জানে। কত মানুষ তো ঠিকানা হয়েই বাঁচে। কিছু মানুষ সিঁড়ির ভূমিকায়। কেউ কেউ তো অন্ধ সাজতে চায়। কত মানুষ মাটি হতে চায়, আবার কেউ কাঁটাতারের ভূমিকায়। কিছু মানুষ রঙিন প্রজাপতি, কিছু কিছু গুটি পোকায় শুধু। কত মানুষ মানুষ হবার পরেও মানুষের থেকে মুক্তি পেতে চায়। নদী পাহাড় হওয়ার পরেও অল্প কিছু মানুষ আজও বাঁচে, কেবল মানুষ পরিচয়। কি চমৎকার, কেবল মানুষ পরিচয়। একদমই তাই। রমা, জানতে চাচ্ছি তোমার কাছ থেকে তোমার এই লেখালেখির জার্নিটা শুরু কবে হয়েছিল এবং কেমন করে হয়েছিল? ছোটবেলায় স্কুলের থেকে ছিল। স্কুলের ম্যাগাজিনে টুকটাক লেখা, কিন্তু তখন মোটেই সেই সব লেখাগুলো একেবারেই মানে ছেলে মানুষই কিছু কিছু কপি করতাম, মানে লাইন কপি করে সেটাকে করা। তারপরে কোনো এক সময় ভালো লাগা শুরু হয়, ছোট ছোট করে অনুভূতিগুলোকে প্রকাশ করে। এটা আমার একটা জায়গা। লেখালেখি বলতে এখানে আমি যে লেখা নিয়ে ভীষণ ভাবি তা না, আমার প্রতিদিনের কিছু অনুভব আমি ওখানে রাখি। আমার এটা একটা আশ্রয়ের জায়গা বলতে পারো। আচ্ছা আচ্ছা, তোমার প্রিয় কবি কে? একজন তো না নিশ্চয়ই? না, একদমই নয়। একদমই নয়।
তবে যার কাছে আমি সবসময় মাথা রাখি তিনি তো আমাদের সবার কবিগুরু। সমস্ত অনুভূতি অনুভবে যার কাছে যেতে ভালো লাগে। তাছাড়া কম বেশি প্রত্যেকের লেখাই মানে যে লেখাগুলো ছুঁয়ে যায় সেই সমস্ত লেখাই ভালো লাগে। আমি একজনের নাম বললে ঠিক জাস্টিফাই করতেই পারবো না, আমি একদমই করতে পারবো না, ওই জন্য আমি কোনো নামই নিতে নারাজ। তবে ওই কবিগুরুর কাছে আমরা সবাই নতজানু হয়ে মাথা নিচু করে বসতে ভালোবাসি। আমাদের সমস্ত আবেগকে উনি নিজস্ব আবেশে জড়িয়ে ভরিয়ে রাখেন। ওনার কাছে তো আমরা সবাই এমনি মাথা নত করে থাকি। আমি কি তোমার কাছ থেকে, আমি শেয়ার করছি তো, আমি কি তোমার কাছ থেকে আরেকটা কবিতা পেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, একদম। কারণ আমি শেয়ার করছি এখন, বুঝছো, আমার ওকে ফ্রেন্ডদেরকে ওকে শেয়ার করে দিচ্ছি। ওকে ওকে। এবার আরেকটা আমারই লেখা পড়ছি। আওয়াজ ভালো লাগছে না, আওয়াজ ভালো লাগছে না, শব্দ থেকে অসম্ভব অদ্ভুত চিৎকার হচ্ছে। ঘড়ির চিৎকার, ঝিঝির আর্তনাদ, অসম্ভব বাতাসের ঝাপটা, বৃষ্টির ঝালরের শব্দ, ঝাড়বাতির কথোপকথন। আমার ভেতর স্তব্ধতা চিৎকার করছে। শব্দের এক অসহনীয় চিৎকারে অস্থির করছে ভেতর মহলের পথ ঘাট, ঘর বাড়ি। তুমি স্তব্ধতা হয়ে এসো, তুমি মৃত্যুর মতো শান্তি হয়ে কাছে থাকো, তুমি নিশুতির মতো চুপ হয়ে ঘরে থাকো। আমার ভালো লাগছে না, শব্দের বীভৎস চিৎকার থেকে আমাকে আড়াল করো। তোমার শীতল শান্তির চুপ কথার অবগুণ্ঠনে আমাকে মুড়ে ফেলে। কি চমৎকার, কি একটা নিখুঁত অনুভূতিকে তুমি পোট্রে করলা, খুবই ভালো লাগলো, একদম মন প্রাণ ভরানো একটা কবিতা। পাঠ করছি। আরেকটা পড়ি। একদম আচ্ছা একদম, তুমি না না, তুমি করো তুমি করো, তাহলে আমি শেয়ারিংটা করতে থাকি, আমি এখনো শেয়ারিং এ আছি। আচ্ছা তুমি পাঠটা। অসুবিধা নাই, তুমি পাঠ করে ফেলো, আমি শেয়ারিং এ আছি। ওকে, তাহলে আমি আমারই আরেকটা লেখা পাঠ করছি। একদম একদম। তুমি তুমি ইদানিং রোজ কাছে আসো, পুরনো তুমির মতো করে। ভালো মন্দ খবর নাও, শাসন করো, মাথায় হাত বোলাও। মাথায় হাত রেখে বলো, আমি তো থাকবো। আমি টের পাই তোমার মতো দেখতে একটা অন্য মানুষের গন্ধ। স্পষ্ট টের পাই বাতাসে আগের মতো নেশা লাগা সৌরভ নয়, কৃত্রিম তার সমস্ত তীব্রতা। তুমি আগের মতোই বৃষ্টি হয়ে আদ্যপান্ত ভিজিয়ে দিতেই চাও। আমি আত্মিক স্নান ছেড়ে উঠতে পারি তো। খাবারের থালায় পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে হাত পাকার শীতলতায় তুমি আগের মতোই আমার মুখের দিকে তাকিয়ে থাকো একটা প্রশান্তির ছবি আঁকবে বলে। খিদে তৃষ্ণা থাকা সত্ত্বেও অভুক্ত আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়ি রোজ রোজ। আগের মতোই তোমার আমার তরফের প্রশ্রয়ের দরজা কুলুপবিহীন। আগের মতোই আদরগুলো ভিড় করে আমায় খোঁজে, নিখোঁজ করতে। আমি যে হারাতে ভুলে গেছি যে সমর্পণের আমিটাকে। নিজের গন্ধ অনেক দিন অচেনা, অভ্যেসগুলো বাস্তুহীন, ঘর বাঁধায় বিশ্বাসী নয়। তোমার ঘরের ভেতরে রাখা আয়নায় নিজেকে যখন দেখি, সে এক অন্য আমি। নাকি আয়নাটাই আগের মতো দেখতে, আগেরটা নয়। পাশে এলেই আমার ভেতরে সেই আগের কাঁপুনি জ্বরটা এখন আর টের পাই না। তোমাকে জড়িয়ে ধরার সব আর্তিগুলো কোথায় হারিয়ে ফেলেছি জানি না। অথচ সেবার তুমি চলে যাওয়ার পরে সবটুকু গুছিয়ে জড়ো করে আস্তিনে বেঁধেই তো রেখেছিলাম। নিজেকে কথা দিয়েছিলাম, তুমি গেছো যাও, নাইবা ফিরলে। আমার যে তোমাকে ভালোবাসার জন্য তোমাকেও দরকার হবে না। আজ যখন তুমি ফিরলে, পাশে বসলে, অনেক কিছু আগের মতো কিংবা আগের থেকেও যথেষ্ট বেশি রকম যত্ন আর ভালোবাসা করে সাজাতে চাইলে বা চাইছো, টের পেলাম আমার আগের আমিটা
সবটুকু স্রেফ হারিয়ে গেছে। কি চমৎকার! এত সুন্দর সুন্দর কবিতা তুমি চয়েস করে নিয়ে আসো, সত্যি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে জয়েন্ট করেছেন হামিদাতুজ জাহান, খুব মিষ্টি একটা মেয়ে, আর নিঘাত ঝর্ণা আরেকজন মিষ্টি একজন মেয়ে। সবাইকে শুভেচ্ছা। অনিমেষ দাস, শব্দকে নিয়ে অসাধারণ লেখা, ভাবতেও অবাক লাগে। শাহিন মুর্শিদা মিলি চলে এসেছেন, চমৎকার। সে লিখেছে, জেনিত তোমার কবিতা শুনতে চাই। অবশ্যই বলবো, আমরা দুজনেই বলবো, অপেক্ষায় থাকো এবং সঙ্গেই থাকো। আর ভালোবেসে আমাদের অনুষ্ঠানটা শেয়ার করে দিও, তাহলে আরো বন্ধুরা দেখতে পারবে। শিমরি দাস চলে এসেছে, বাহ, অপূর্ব বাচন শৈলী, একদম তাই। জান্নাতুল ফেরদৌস পিয়া চলে এসেছে, মিষ্টি মেয়ে, আমাদের রাজশাহীর মেয়ে, চমৎকার চমৎকার চমৎকার, থ্যাংক ইউ। দারুণ লিখেছো মেঘের দিদি, স্তব্ধতাও যে সব থেকে বেশি কথা বলে, একদম তাই। Silence is the loudest scream a person can shout. বাহ, চমৎকার। ইমরান হোসেন চলে এসেছেন, সে বলছে, আর নতুন করে পাওয়ার কি আনন্দ, অসাধারণ লেখা, অসাধারণ পাঠ। অনিমেষ দাস। পিয়ালি সেনগুপ্ত বলছেন, স্পিচলেস, জাস্ট আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন অফ ওয়ার্ডস উইথ সো মাচ ইমোশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম। কন্ট্যাক্টটা শুন। একদম একদম, আমি খোঁজ করছি। পাঠ করছি ক্লাউড লেডেন লাভ, আমার লেখা একটা কবিতা, মেঘমালা প্রেম। Cloud laden love, the love that is restless and exuberant, I call it a cloud filled with rain. A love that can dive into its own depths in imagination, mirrored by the sky. An unearthly, surreal, psychophysical bond is far more precious to me. That which pours down incessantly under the weight of complete emotion, drenching thoroughly in the height of monsoon, to let the beloved feel its presence, a love that after much waiting beneath the blue sky unconditionally ensures the witness of a single sun. That is the monsoon that has been pouring since time immemorial, the cloud laden clouds, the rain laden clouds of monsoon. And a heart restless with complete love are essentially the same. Thank you. ভারী সুন্দর। Thank you so সমস্ত much. যেরকম ইংলিশ সেরকম বাংলা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে স্নেহা ব্যানার্জি, আমাদের ওপার বাংলার মেয়ে। স্নেহা ব্যানার্জি বলছি, শুভেচ্ছা দুজনকে, একদম তোমাকেও, আমাদের সবাইকে আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা। এবার অনুরোধ করব মেঘেশ্বরীকে, রমাকে আমাদের সাথে তার পরবর্তী পরিবেশনা শেয়ার করার জন্য। আমি এবার ইরারই একটা কবিতা বলি। ইরা তো ভারী সুন্দর লেখে, ইরার একটা কবিতা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আকাশ ভাঙা প্রেম, ইরা জেনিত। এক আকাশ বিষণ্ণ বিরহ, দিগন্ত জোড়া অপেক্ষা। এক একটা দিন চলে যায় আনন্দহীন চোরা স্রোতে। সন্ধ্যা নামে, ঘন হয় একাকিত্ব। জীবন চলে জীবনের নিয়মে, জীবনের প্রতি শব্দে লিখি অনিয়ন্ত্রিত বিরহকার। এতটা তৃষ্ণা, কখনো কখনো অনুভব করি যে আমার শাশ্বত ভালোবাসার নীতি। কেমন ভালোবাসা আমার,
বিরহ অবধারিত হয়ে একাকী প্রহরে নিঃসঙ্গ মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসে অনুধাবন করি আমার আকাশ ভাঙা। ভীষণ ছোট্ট কিন্তু ভীষণ টাচি, ভীষণ স্পর্শী, ভারী আমার সুন্দর। কবিতা আমার কবিতা এতদিন ছিল শব্দ, এখন তা হয়েছে শব্দেরও অতীত। তোমার কণ্ঠে ধারণ করে তুমি তাকে প্রাণ প্রতিষ্ঠা করেছ, এত ভালো লাগছে, আমি আপ্লুত। Thank you very much. এবার মনে হয় আমার পালা, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, পাঠ করছি। প্রেম কিংবা নস্টালজিয়া, আমার কণ্ঠে আমার কবিতা শুনতে চেয়েছিল, এবার কলমে ও কণ্ঠে আমি ইরা জেনিথ। প্রেম কিংবা নস্টালজিয়া। কৃষ্ণচূড়ার মৌসুমে গলির মাথায় দাঁড়িয়ে থাকা ইউক্যালিপটাসটার প্রেমে পড়েছিলাম আমি। তারপর কত কল্পনা, কত অধিবাস্তব মনোদৈহিক সম্পর্ক আমার হৃদয়ের গোপন কুঠুরিতে হাতুড়ি ফেলেছে, তার ইয়ত্তা নাই। আমি আজ আর পুরনো পরিচিত গলিতে ইলিক ঝিলিক দিতে যাই না। অনেক ভালোবাসায় প্রিয় ইউক্যালিপটাসটার লম্বা অবয়বটাকে অনুভব করি মাঝে সাঝে। আর তখনই মনে পড়ে যায় আমার পাড়ায় ওই কৃষ্ণচূড়া মুহূর্ত। প্রতি বছর প্রায় ১,০০০ আলোকবর্ষ দূরে থাকা ওই পুরনো পরিচিত পাড়াটা ডানা ঝাপটানো উদ্দাম কৈশোরে পৌঁছে দেয়। আমি আমার মেয়েবেলার পাখিদের ঘরে ফেরার কিচিরমিচির শব্দ বুকের ভেতর অনুভব করি। আমার হৃদয়ের গোপন গহীনে লুকিয়ে রাখা ইউক্যালিপটাসটার প্রেম বারবার উদযাপন করি। ধন্যবাদ। ওয়াও, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ। এখানে ছোট্ট করে বলি, আমার বাসাটা হচ্ছে গিয়ে নটরডেম কলেজ এর ঢাকার পাশে আরামবাগে। ওখানে একটা লম্বা ইউক্যালিপটাস গাছ গলির মাথায় ছিল। আর আমার বারান্দায় দাঁড়ালে আমি দেখতে পেতাম একটা দূরে কৃষ্ণচূড়া। কিছু, কিছু সময় যখন কৃষ্ণচূড়া মুহূর্ত আসে তখন পুরো গাছটা ছেয়ে যেত কমলা, গাঢ় কমলা রঙের। এত সুন্দর গাঢ়ত্ব আমি দেখিনি আর কোনো ফুলের গাছে। সেই কৃষ্ণচূড়া মুহূর্তটাকে আমি আবার ফিরে পাওয়ার জন্য এই কবিতাটা লিখেছি, যে আমার সেই স্মৃতির, সেই মেয়েবেলার, সেই ছোটবেলার স্মৃতিগুলোকে যেন বারবার মনে পড়ে আমার কাছে। এখানে প্রেম বলতে আমি গাছের প্রতি প্রেমকে বুঝিয়েছি, আমার ছোটবেলার প্রতি প্রেমকে বুঝিয়েছি, আমার মেয়েবেলাটাকে ফিরে পেতে চেয়েছি। যেই প্রেমটা আমার জীবনে তখন অবশ্যম্ভাবী ছিল, কিন্তু এখন মনে হয় পিছন ঘুরে নস্টালজিয়া ছাড়া আর কিছুই বাকি নাই। এটাই আমার প্রেম। ভীষণ সুন্দর, জাস্ট থ্যাংক ইউ। এসে গেছে আমাদের ভিতরে পিয়ালি সেনগুপ্ত। স্পিচলেস, জাস্ট আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন অফ ওয়ার্ডস উইথ সো মাচ ইমোশন। স্নেহা ব্যানার্জি বলছেন শুভেচ্ছা দুজনকেই। স্নেহা ব্যানার্জি আরো বলছেন ভেরি নাইস। অনিমেষ দাস চলে এসেছেন, এখনো আছেন এবং উনি যেন অবশ্যই থাকেন আমাদের গোটা অনুষ্ঠান জুড়ে। অসাধারণ, অসাধারণ। সুতপা মুখার্জি বলছেন অসাধারণ, শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। স্নেহা ব্যানার্জি বলছে অসাধারণ। অনিমেষ দাস বলছে প্রেমই তো এক প্রকার নস্টালজিয়া। একদম তাই। অনিমেষ দাস বলছেন অসাধারণ লেখা, শব্দের বিন্যাস। থ্যাংক ইউ সো মাচ। মন ভরে গেল আমাদের দুজনেরই, আমাদের দুজনকে এই কথা বলেছেন। আমরা আমাদের নিজেদের ঝাঁপি থেকে আর কি আছে সেগুলো বের করব একটা একটা করে। আসো মেঘেশ্বরী রমা, তোমার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। একটা ছোট্ট লেখা পড়ি আবার। ফুরিয়ে যাওয়ার আগে ফিরে এসো, ফিরে এসো অভিশাপের যাপন কেমন হয় দেখার জন্য। যে স্পর্শ একদিন জীবন কাঠি ছিল, দেখে যেও সেই স্পর্শের বোতলে এখন গরল রেখেছে সময়। আজ সেখানে অবান্তর আগাছার বসবাস, ছড়িয়ে ছিটিয়ে দখল করেছে সব পুরনো পরিচয়।
তাও যদি মনে পড়ে আর মন পড়ে, কখনো কোনো গোধূলি পুরনো দিনের বিষণ্ণ রং মেখে একবার ফিরে এসো, একবার দেখে যেও বেঁচে থাকার ভূমিকায় মৃত্যু ঠিক কেমন দেখতে হয়। কি অসাধারণ ভাবে এত 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 গভীর একটা কথা এত সুন্দরভাবে প্রকাশ করা একমাত্র তোমার পক্ষেই সম্ভব। অসাধারণ হয়েছে। আমাদের সাথে সংযুক্ত হয়েছে মরিয়ম সিন্ধু, আমাদের প্রিয় বোন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমার সঙ্গে উপস্থিত আছে ওপার বাংলার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মুখ, মেঘেশ্বরী রমা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার সঙ্গে মেঘেশ্বরীও ভালো আছে। ভীষণ ভালো আছি, ভীষণ ভালো আছি। মেঘেশ্বরী, তুমি একটা কবিতা আবৃত্তি করো, তোমার লেখা, সঞ্জয় মিত্র। অবশ্যই অবশ্যই। অনিমেষ দাস বলছেন, উফ, অসাধারণ অসাধারণ ছোট্ট লেখা, অসাধারণ গভীরতা। একদম তাই। ভালোবেসে আমাদের অনুষ্ঠানটিকে যদি শেয়ার করে দিতেন তাহলে আমরা খুশি হতাম। নিশ্চয়ই, সবাই একটু শেয়ার করে দিন। আরো একজন নতুন বন্ধু চলে এসেছেন, আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, বোহেমিয়ান বৈব সত্য। অসাধারণ সব কবিতা, একদম তাই। সেই এবার তোমার পালা। আচ্ছা, আরেকটা আমারই লেখা পাঠ করছি। তোমাকে বুঝে পেতে অনেকগুলো সভ্যতা হেঁটে এলাম। এক এক সভ্যতায় তোমার এক একটা টুকরো খুঁটে খুঁটে কাঁধে ঝুলিতে রাখতে রাখতে ব্রহ্মাণ্ডে সাজানো সমস্ত সভ্যতা হেঁটে এলাম। কোথাও তোমার চোখ, কোথাও তোমার হৃদয়, কোথাও বা তোমার এক হাত, আরো কয়েক সভ্যতা পরে অন্য হাতের অনামিকা। হাঁটতে হাঁটতে যুগ পেরিয়ে তোমার ঠোঁট, তারপর সমস্ত চক্র একে একে বুঝে পেয়েছি। হিসেব করে হিসেব মিলিয়েছি অঙ্গবিহীন অঙ্গের আলিঙ্গন। আজ যে অবয়বটাকে তুমি নামের আখ্যান দিচ্ছে এই মহাজগৎ, সেই তুমিটা সভ্যতার পর সভ্যতা হাঁটতে হাঁটতে কুড়িয়ে খুঁটে ঝুলিতে রেখেছি একটু একটু করে। তারপর সময়ের দালানে সমস্ত উজাড় করে নামিয়ে এক একটা টুকরো জুড়তে জুড়তে আমি অসাড় হয়েছি। আমার হাতের আঙুল তোমার হাতের আঙুলকে জুড়ে দিতে দিতে অসাড় হলো। বাকি সমস্ত দেহখণ্ড জুড়তে জুড়তে অসাড় আমার সবটুকু অস্তিত্ব। তোমায় বুঝে পেয়ে আমার সফর শেষ হলো। তোমায় বুঝে পেয়ে তোমাকে প্রদক্ষিণ সম্পূর্ণ করলাম। তোমাকে বুঝে পেতে আমি অগণিত বার জন্ম মৃত্যুর খেলায় নিজেকে রাখলাম। তোমাকে বুঝে পেতে সৃষ্টি আর ধ্বংসের সাক্ষী থাকলাম। তোমাকে বুঝে পেতে অনেকগুলো সভ্যতা। থ্যাংক ইউ। তোমাকে বুঝে পেতে অনেকগুলো সভ্যতা হেঁটে এলাম। কি অসাধারণ। মীর বরকত, আমাদের প্রিয় ছোট ভাই চলে এসেছে। বাহ, চমৎকার। সঙ্গেই থাকবে, ভালোবেসে অনুষ্ঠানটা শেয়ার করে দিবে। পাঠ করছি আমার লেখা আরেকটি কবিতা, বিরহনামা। কারো কারো জন্য ৯ বছর ব্যাপার না, কোনো ব্যাপার না, কিন্তু যার জীবন কাহিনীটাই ৯ বছরের, তার জন্য সেটি ৯,০০০ আলোকবর্ষ। আর যার বিরহ ৯ বছরের, তার ভালোবাসা অপেক্ষা করে। আর বিরহ কতটা অবলীলায় নিজেকে ধরে রাখতে পারে কল্পনার বাইরে। তেমনি এক পরিক্রমায় যখন বিরহ কাতর হৃদয় জুড়ে গিয়ে শাশ্বত স্বপ্নের ছোঁয়া গেয়ে যায়, শাশ্বত স্বপ্নের ছোঁয়া, হয়তো নিয়তি মত বদলাতে শুরু করে তখনই। বয়স তো থেমে থাকে না। ২২-এ যা স্বাভাবিক, ৫০-এ তা দৈত্যসত্তার ভ্রুকুটির সামনে পড়ে অবলীলায়। তবুও বিরহগাথা গাঁথে হৃদয়। ধন্যবাদ। ভেরি নাইস, ভেরি নাইস। এটা আমি তোমার ওয়ালে পড়েছি, ভারী সুন্দর। থ্যাংক ইউ। আরেকটা হোক তোমার আরেকটা কণ্ঠে। আমার কণ্ঠে?
আচ্ছা, নিশ্চয়ই। আমরা সঞ্জয় মিত্রকে পেয়েছি, ভালো লাগছে লিখেছেন। মীর বরকত চলে এসেছে, রিক্তা বিশ্বাস চলে এসেছে, খুব সুন্দর দিদি। বাহ, দারুণ সঞ্জয় মিত্র। বোহেমিয়ান বৈবস্বত্ব লিখেছেন, কি সুন্দর। অনিমেষ দাস বলছেন অসাধারণ পাঠ, থ্যাংক ইউ সো মাচ। পাঠ করছি আমার লেখা একটা ছোট্ট কবিতা, এক শহরের অনুভূতি। কোনো এক শহর আমার সকল পথশব্দের ভালোবেসে অপেক্ষায় থাকতো। সেই ত্রিমাত্রিক শহরে সুন্দর এক দরজা আমার নামে ছিল। সেই শহরের এক অনন্য বাতায়ন আমাকেই ভালোবাসতো। আমার দিগন্ত প্রসারিত আজ, হৃদয়ের অন্তরতম অন্তরে তবু ঠাহর করি সেই শহরের সব অস্তিত্ব। আমি ঠিক নিশ্চিত আজও সেই শহরের সন্ধ্যাদ্বীপ জলে আমারই অনুভূতির ছোঁয়ায়। ধন্যবাদ। বাহ, ভারী সুন্দর, ভারী সুন্দর। অনিমেষ দাস বলছেন বিরহকে নিয়ে এভাবে ভাবা যায়, অদ্ভুত এবং সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। বাবু, সকলকে থ্যাংক ইউ যারা আছেন আমাদের সাথে, আমাদেরকে শুনছেন, আমাদেরকে শুভেচ্ছা বার্তা বার্তা পাঠাচ্ছেন, তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে আরটিএস শুভেচ্ছা। সকলে ভীষণ ভালো থাকবেন। রিক্তা বিশ্বাস বলছেন বাহ, দারুণ। অনিমেষ দাস বলছেন ছোট ছোট লেখা অসাধারণ অনুভূতি, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমাদের দর্শক সংখ্যা আরো বাড়বে। ভালোবেসে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে দিয়েন, কিছুক্ষণের জন্য হলেও শেয়ার করে দেন। নিশ্চয়ই। আর এবারে পালা আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমার প্রিয়জন মেঘের সই রমা। বেশ, এবারে আমি একজন ভীষণ প্রিয় কবির কবিতা পড়ছি, রুদ্র গোস্বামী। ওনার লেখা আমার বেশ পছন্দের, এবং ভীষণ বেশ পছন্দের বলাটা ভুল, মানে খুব টাচি লেখেন উনি। তো একদম তাই। কবিতা আমি পাঠ করছি। কেউ একটা তো চাই, টিপ সরে গেলে আয়নার মতো বলবে টিপ বাঁকা করেছো, চোখের কাজল লেপটে গেলে ধরিয়ে দেবে। কেউ একটা তো চাই, পিছু ডাকবে, বলবে সাবধানে যেও, কাটার কাছে থাকবে, অভিমান দেখলেই বলবে সবুজ পাতা তোমাকে ভালোবাসি। কেউ একটা তো চাই, ভুলগুলোকে শুধুই বকবে না, কাছে টেনে বলবে বোকা মেয়েটা, আর কিছু ভালো রাখার যত্ন নিও। কেউ একটা তো চাই, খোলা জানলার মতন আমার আকাশ দেখাবে, বলবে এখানে ঠিকানা রেখে তুমি পাখি হয়ে যাও। কেউ একটা তো চাই, হাওয়ার শিশের মতন কানে এসে বলবে তোমাকে ছাড়া প্রেমে পড়ে। কেউ একটা তো শাসন করবে আমার খুচরো বিষাদ আর আমাতে লুটতে আসা ডাকাত স্মৃতি। কেউ একটা তো চাই, গ্রীষ্মে বিছিয়ে রাখবে বুকের শীতল পাটি, বলবে এই বুকের মধ্যে তোমাকে বসতে দিলাম। কেউ একটা তো চাই, কাছে থাকবে, তুমি বললেই যেমন দু ঠোঁটে মেশে। কেউ একটা তো চাই, কিছুটা সে তার মতো থাক, কিছুটা আমার মতন সে হবে। ভারী সুন্দর কেউ একটা একটা তো কবিতা। চাই, কেউ একটা তো চাই, একদম তাই। সঞ্জয় মিশ্র বলছেন জানে দারুণ, সই সইয়ের একটা সইকে মনে হয় আরো একটা পড়তে বলছে। আচ্ছা, জেনিত আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কবির ভাই বলতেছেন। আর আহমেদ রাসেল, দুজন গুণী মানুষ একসঙ্গে, থ্যাংক ইউ সো মাচ। নিঘাত ঝর্ণা আমাদের সাথেই আছেন, চমৎকার, অনেক ভালোবাসা তোমাকে নিঘাত ঝর্ণা। এবার পালাকার, সই আরেকটা তুমি হয়ে যাক। করো। আমি আচ্ছা, করো, তুমি করো, তুমি করো। আমি পড়বো, ঠিক আছে।
আমি আমার লেখা আরেকটা পড়ছি। তার আগে একটা শুভেচ্ছা বার্তা নিয়ে নিই, না নিলেই চলছে না। অনিমেষ দাস বলেছেন রমা দেবীর পাঠের লেখা ভিজুয়ালাইজেশন হয়ে উঠল। একদম তাই। থ্যাংক কেউ ইউ একটা ভেরি মাচ। পাঠ করছি আমার লেখা কবিতা তোমার তুমি। এসপ্রেসো কফি আর কৃষ্ণচূড়া মুহূর্ত, খুব দূর থেকে ভেসে আসা বিটোফেন আর আমাকে ঘিরে রাখা তোমার নীল চোখের দৃষ্টি। এই নীল সন্ধ্যা আর অলস সময় আমার প্রথম প্রেম ভুলিয়ে দেবে গ্যারান্টি। তবে কি আমার একান্ত একাকী হৃদয়ের গোপন গহীনে লুকিয়ে রাখা ঝর্ণার আছড়ে পড়ার ঢেউ অজস্র ছলাৎ 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 তোমার হৃদয়ের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে? খুব জানতে ইচ্ছে করছে কেমন আছো তোমার তুমি। খুব কি অধীর আমার জীবনের সবচেয়ে সুন্দর বালুকা বেলার সৈকত হতে চেয়ে? খুবই কি অসহ্য সুখের আবেশ ছড়িয়ে আকাশের প্রতিবিম্বে চন্দ্রাহত হতে চেয়ে বিশুদ্ধ প্রেম খুঁজে ফিরছ? না বলা কথায় চোখের প্রাচীনতম অনুভূতির ইশারায় আমার গোপন কথাটা গোপনে বলে যাই। আমি এখন শুধুই তোমার। এই কৃষ্ণচূড়া মুহূর্ত চলে যাবে, চলে গিয়ে আবার ফিরে আসবে। চিরন্তন এই আসা যাওয়ার চেয়েও আজ আমি নিশ্চিত এই স্বীকারোক্তিতে, এই আমি শুধু চেয়েছি হতে তোমার তুমির। ধন্যবাদ। আমার লেখাগুলোর মধ্যে না একটা নরম ব্যাপার আছে, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আহমেদ রাসেল বলছে আমি কি একটি লেখা দিতে পারি কি? হ্যাঁ, দিতে পারেন। কথার উপর কথার টেক্কা, দারুণ। আশিস চক্রবর্তী, থ্যাংক ইউ। আমাদের বন্ধুদের অনুরোধ করব আমাদের অনুষ্ঠানটি যদি ভালোবেসে শেয়ার করে দিতেন তাহলে আমাদের আরেকটু বেশি মানুষ আসতো। একদমই তাই। আপনি আমাকে এখানে আপনারা লেখা পাঠিয়ে দেন। বেশ সুন্দর একটি কবিতা শুনলাম। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই, একটি কবিতা আপনি পাঠাতে চাচ্ছেন মনে হয়, লেখা পাঠিয়ে দেন। আমি শুধু চেয়েছি হতে তোমার তুমির। ওয়াহিদ বাবুল ভাই চলে এসছেন, আরে বাবা, আমাদের প্রিয়জন। তারপরে আসছে অনিমেষ দাস, তোমার তুমি অসাধারণ লেখা, তোমার তুমিকে আমার নিজেকে খুঁজে পাই। একদম তাই। আমি এই কবিতাটা একটু দেখছি। রমা, তুমি শুরু করে দাও তোমার পরবর্তী পরিবেশনা। আমারই লেখা একটা পাঠ করছি। তেমন করে বলতে পারি না তোকে ভালোবাসি, তেমন করে তোকে বলতে পারি না ভালোবাসি, শুধু ইচ্ছে হয় তোর সাথে বুড়ো হই, যৌবন ছড়িয়ে আঁকিবুকি রেখাদের সাক্ষী হই একসাথে। না পাওয়াগুলো থেকে পাওয়াগুলো বার্ধক্যের বিকেলে চায়ের কাপে তুই আমি আবার একবার জিইয়ে নিই। তেমন করে বলতে পারি না তোকে ভালোবাসি, শুধু ইচ্ছে হয় সন্ধ্যার শেষ আলোয় তোর মাথার সাদা চুলে বিলি কাটতে কাটতে তোর বুকে জিরিয়ে নিই। তোর সাথে বুড়ো হওয়ার শান্তিটুকু ছাড়া কি বা তেমন চাওয়ার আছে। আমরা যখন একসাথে, আমাদের তো আর কোথাও যাবার নেই, আর কিচ্ছু পাওয়ার নেই। তেমন করে বলতে পারি না তোকে ভালোবাসি, শুধু তোর সাথে বুড়ো হতে চাই। মৃত্যু এলে তুই আমি পাশাপাশি থাকতে চাই। একসাথে বুড়ো হবি, থাকবি একসাথে। চমৎকার। একসাথে বুড়ো হবি, থাকবি একসাথে। কি চমৎকার একটা অনুভূতি। পাঠ করছি আহমেদ রাসেল এর পাঠানো অনুরোধকৃত কবিতা বোহেমীয় রাত। ডুবন্ত সূর্যের রক্তিম আভা, সময়ের কপলে এক ফোঁটা অশ্রু, এক পশলা বৃষ্টি, আর আমি দিগন্তের আল ছুঁয়ে হাঁটছি অনন্ত বসন্তের খোঁজে। হেলে পড়া সূর্যের গায়ে চিমটি কেটে একটি বিকেলের দৈর্ঘ্য মাপতে গিয়ে দেখলাম আয়ু হেঁটে যাচ্ছে অনন্তকালের দিকে। অর্ধগলিত পৃথিবীর দেয়ালে আটকে আছে জীব,
ঘোর লাগা জ্বরে কাঁপে বোহেমীয় রাত, গোলাপের কোটি জুড়ে লেপ্টে আছে সিংহবালা শামুকের অজস্র চমু। দৃষ্টি ছুটে যায় অস্পষ্ট সীমানায়, নিশাচরীর চিবুক চষে নিহার উলঙ্গ শরীর, হেমন্তের ঠোঁট ছয় ছিমছাম সুন্দরী জোনাক মিছিল, জনশূন্য প্রান্তর, আলখাল্লা নদী, ঘাসচুম শিশির, বয়সী বট, টং দোকান, ধোঁয়া ওঠা পেয়ালা আর বিস্তীর্ণ আকাশ ছুঁয়ে বেদুইন হৃদয় হয়ে ওঠে আদিগন্ত প্রেমিক। ধন্যবাদ। বাহ, ভারী সুন্দর। এই যে এই এটা কি কবিতা, ওনার লেখা, ওনার নিজের লেখা? হ্যাঁ ওনার নিজের লেখা, এটা আহমেদ রাসেল। ভারী সুন্দর। আমরা শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। অনিমেষ দাস লিখেছেন, এমনি করে বলতে পারি না তোকে ভালোবাসি। অসাধারণ এই শব্দে ভালোবাসার কি নতুন করে খুঁজে পাওয়া যায়। সঞ্জয় মিত্র লিখেছেন, দারুণ। ওয়াহিদ বাবুল ভাই বলছেন, একসঙ্গে বুড়ো হবি, থাকবি একসঙ্গে, দারুণ। একদম তাই, দারুণ কবিতা বোহেমীয় রাত। ওয়াহিদ বাবুল। রাসেল মিয়া, দারুণ, বোহেমিয়ান বৈবসত্ব। অনিমেষ দাস, দুর্ধর্ষ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জামনুরা স্বপ্না জড়িত হয়েছেন আমাদের সঙ্গে, অনেক প্রিয়জন আমাদের। উনিও একজন কবি এবং আবৃত্তি শিল্পী, সঙ্গেই থাকবেন আশা করি। এবার রমার পালা। বেশ, আরো একটি আমারই লেখা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যুদ্ধের দিনগুলোয় জন্মান্ধতা থেকে আমার চক্ষুদান হয়েছিল। যুদ্ধের দিনগুলোয় বাঁচতে শিখেছি। যুদ্ধের দিনগুলোতে ডুব জলে ডুবতে ডুবতে কলজের গলুইয়ে জল ভরে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সাঁতার শিখেছিলাম। যুদ্ধের দিনে বিশ্বাস কথাটার মানে আবিষ্কার করেছি প্রথমবার। যুদ্ধের দিনে নিঃসঙ্গ করে চলে যাওয়া নাম সম্পর্ক এটুকু বুঝেছি। যুদ্ধের দিনে প্রেমিক চিনেছি খুব করে। যুদ্ধের দিনে যুদ্ধ চিনেছি ঠিক কেমন হয়। সময়ের কার্নিশে রাখা সেসব যুদ্ধের দিনগুলো আমার প্রাণদান ও চক্ষুদান করেছিল বলেই জুড়ে আমি মানুষ বলি নিজেকে। যুদ্ধের দিনে যারা ছেড়ে চলে গেছে ভালো থাকার ভালোবাসার আলোর দিকে, তাদেরকে নত জানু হয়ে ভালোবাসা জানাই। বেঁচে থাকা শিখে ফেলার জন্য অমন যুদ্ধের দিন আর অমন ছেড়ে যাওয়া বিশ্বাস, অমন ছেড়ে যাওয়ার সম্পর্ক ভীষণ জরুরি। যুদ্ধের দিন আমার জন্মান্ধতা ঘুচিয়েছে। যুদ্ধের দিনে আমি চক্ষুদান পেয়েছি। কি চমৎকার। যুদ্ধের দিনে জন্মান্ধতা ঘুচেছে, যুদ্ধের দিনে আমার চক্ষুদান ঘটেছে। অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাই, আমাদের প্রত্যেকের লাইফে কম বেশি কিছু না কিছু চ্যালেঞ্জ আসে, তখন আমরা সমস্ত কিছু চিনতে শিখি। সব তখন আমাদের চোখ খুলে যায়, সম্পর্ক, পরিস্থিতি, ইনফ্যাক্ট আমাদের নিজেদেরকেও চেনা হয় নতুন করে। তো এগুলো চ্যালেঞ্জ মানে আমাদের প্রত্যেকের কাছে একটা যুদ্ধ, প্রত্যেকের মতন করে যুদ্ধ, আর প্রত্যেকের কাছে প্রত্যেকের যুদ্ধটা শ্রেষ্ঠ যুদ্ধ। আর সমস্ত যুদ্ধে এটা প্রত্যেকের আমাদের কথা, আমার একা লেখা আমার নয়। প্রত্যেকে সেই দিনগুলোতে তাদের ভেতরে চক্ষু খুলে যায়, মানুষ চেনে, সম্পর্ক চেনে, আশেপাশে পরিস্থিতি চেনে, সবার শেষে যেটা চেনে সে হচ্ছে সে নিজেকে চেনে। জীবন বোধটাকে এটাই আমার করে বুঝতে পারে। হচ্ছে চক্ষুদান। আসলে চক্ষুদান বলতে এটাই একদম বোঝাতে তাই, চেয়েছি। একদম তাই। আমাদের সাথে সংযুক্ত হচ্ছে মোনা মাহমুদ। বোহেমিয়ান বৈবসত্ব লিখেছেন, পছন্দের কবি কে আপনার? আপনার যারা এখন লেখেন জানাবেন। এই তোমার পছন্দের কবি কে? আমার এটা বলা খুব টাফ, খুব টাফ। এতজনে ইরা যেমন আমার ভীষণ পছন্দের কবি, অলওয়েজ একটা সফট লেখা, ভীষণ সুন্দর নরম নরম একটা পালক পালক ব্যাপার আছে। আমি তো এখনই যদি আমাকে এই মুহূর্তে বলতে বলা হয়, আমার ইরার নাম ছাড়া কিছুই মনে আসছে না, এরকম। তো এরকম মিষ্টি মিষ্টি
অনেকেই লেখেন, অনেকে ভীষণ তীক্ষ্ণ লেখেন, এই মুহূর্তে মনে নেই। ওপার বাংলার প্রচুর মানুষজন প্রিয়, প্রচুর মানুষের লেখা আমি পড়ি। আমি এই মুহূর্তে সত্যি নাম মনে করে বলতে পারছি না, বা আমার নাম মনে করে বলাটা আমার নিজেরই পড়াটাকে জাস্টিস করা হবে না। কারো কিছু ভালো তো কারো কিছু ভালো, এরকম। একদম কেউ তাই। কেউ ভীষণ আমি অনেক জেহাদ নিয়ে লেখা। তুমি আমার নাম বলেছো, এই জন্য আমারও তোমাকে লেখা কবিতা খুবই ভালো লাগে। তুমি অজস্র লিখেছো। এই এই যে একটা লেখার যে একটা মানে বিশেষত্ব তোমার, যে তুমি অজস্র লিখেছো, একটা দুইটা না, তুমি সিরিজ বাই সিরিজ শেষ করেছো। আমি মুগ্ধ তোমার লেখায়, সত্যি। মোনা মাহমুদ বলছে চমৎকার আয়োজন, থ্যাংক ইউ সো মাচ। বহেমিয়ান বৈবসত্ব লিখেছেন, পছন্দের কবিকে আপনারা এখন লেখেন, জানাবেন। আমাদের পছন্দের কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তো অবশ্যই শুরু থেকে বলবো। এবং তারপরে অনেকের লেখাই ভালো লাগে, বাংলা ইংলিশ মিলিয়ে। আহমেদ রাসেল খুবই সুন্দর করে আবৃত্তি করে দিলেন, অন্তরতম অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা সহ কৃতজ্ঞতা জানবেন আপু, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর করে কথা বললেন। অনিমেষ দাস বলছেন, এবার বলো তুমি। আমি তো কি বলছিলে তুমি? কি বলতে গেলাম আমার একদম মাথায় নেই। হ্যাঁ, যেটা বলছি যে সত্যিই বলা সম্ভব নেই, ইনফ্যাক্ট প্রত্যেকেরই তাই। এত জনের লেখার কিছু কিছু অংশ, কারো কারো পুরোটা ভালো লাগে, কারো কারো কিছু কিছু লেখা একদম এত টাচি থাকে, বহু দিন পর্যন্ত তার অনুরণন ভেতরে থেকে যায়। ওই জন্য পার্টিকুলার কারো নাম নেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। আমি ওই একজনকেই মাথার উপর রেখে দিয়েছি, তারপরে আরো আছেন, সুনীল গঙ্গোপাধ্যায় আছেন, লেখকদের মধ্যে শরৎচন্দ্র রয়েছেন, এরকম অনেকেই রয়েছেন। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছেন, এবং প্রত্যেকে রয়েছেন, তারা তো সবসময় এখানে এবং এখানে থাকেন। কিন্তু যাকে আমরা সমস্ত ফিলিংস এর মধ্যে, অনুভূতিতে পাই, শোক, সুখ, দুঃখ, হাসি, প্রেম, বিরহ, বিচ্ছেদ, সমস্ত কিছুতে পাই, তিনি তো আমাদের একজনই প্রাণের ঠাকুর। সমস্ত অনুভূতি যিনি পোট্রে করেছেন। আমার আম্মু বলতো যে যখন যেই অনুভূতিটা আছে সেই অনুভূতিটাকে আমরা ফিল করছি, সেটাই উনি আগে থেকে লিখে গেছেন এবং আরো সুন্দর করে পোট্রে করেছেন। মনে হয় যে এই তো ভাবতে চেয়েছিলাম আমরা। হ্যাঁ, এইটা আমারই কথাটা বলছে, এটা আমারই ভাবনাটা ভাবছে, মানে আমারই ভাবা এত বছর আগে লেখা আছে, এটা একদম তাই মনে হয়। সমস্ত একটা মালাই গেঁথে দিয়েছেন, সমস্ত মানে পৃথিবী যতদিন থাকবে, যত সভ্যতা মানে আসবে, এবং সেই জেনারেশনের পর জেনারেশন, প্রত্যেকে তিনি ওই মানে এক মালায় গেঁথে দিয়েছে, প্রত্যেকের অনুভূতিকে তিনি সুন্দর করে গেঁথেছেন। একটা বিশাল পাওয়ার। অনেক অনেক পাঠ করছি আমার লেখা আরেকটি কবিতা। আমার এই কবিতাটা কেন জানি না আজকে খুব পাঠ করতে ইচ্ছা করছে। সুবর্ণ তোমাকেই। যে মরুদ্যানে আমাদের শহর ছিল, আজ সেখানে কেবলই ঊষর বালু। আলোকবর্ষ পেরিয়ে একাকী হৃদয় আজ খুঁজে ফিরছে ফেলে আসা খেলাঘর। প্রিয় আর্য সুবর্ণ তোমাকেই। হৃদয়ের গভীর গহনে অধিবাস্তব অভিজ্ঞতায় দ্বৈত সত্তার মুখোমুখি আমি আত্মবিশ্লেষণে ক্লান্ত। নিজকে আমার কাছে অচেনা এক নারী মনে হয়। অস্তিত্বে হৃদয়ের উপস্থিতি অনুভব করবার মুহূর্ত থেকেই আমি পরবাসী হাওয়ায় চুল উড়িয়েছি। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো হঠাৎ হাওয়ায় নিজেকে ফিরে পেয়েছি। তারপর তুমি, তুমি আমার হৃদয় রাজ্যে তোলপাড় শুরু করে দিলে। কোথায় হারালে তারপর? আমার নিজের ভেতরে ডুব দিয়ে যে তোমাকেই খুঁজে ফিরি। সত্যি বলছি, আজও আমাদের শহরটা খুঁজে ফিরি। ধন্যবাদ। আমরা এখন আরেকটি প্রশ্নের উত্তর দিতে যাব, তাই জন্য আমি এই কবিতাটা পাঠ করে নিলাম। মোনা মাহমুদ বলেছেন, পছন্দের কবি কে সেটা বলা সত্যি কঠিন, কিন্তু আমাদেরকে বহেমিয়ান বৈবসত্ব লিখেছেন, কবিতার লেখা শুরু কিভাবে সেটা যদি একটু আলোকপাত করেন। এটা উত্তর দিবে রমা, তার পরবর্তী পরিবেশন আমাদের সাথে শেয়ার করার পর। রমা, তোমার লেখা আরেকটি কবিতা হয়ে যাক। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি এটা ভীষণ ছোট্ট একটা লেখা পড়ি। আমাদের সব দুঃখ একদিন কবিতা হয়ে যাবে। দেখো, আমাদের ছিঁড়ে যাওয়া ঘর, আমাদের বুকের পাথর একদিন কবিতা হয়ে যাবে। তুমি দেখো,
আমাদের ঈশানী মেঘে একদিন রামধনু রঙে থরে থরে কবিতা সাজানো থাকবে, তুমি দেখো। একদিন পাটাতনে জল ঢুকে পড়া নৌকায় আমরা রাখবো ডুব সাঁতার জানা বেশ কিছু কবিতা। একদিন আমরা ওই ঝিলপাড়ের দিকের বারান্দায় বসবো, তুমি সময় রেখো হাতে। আমরা সেদিন শব্দের পাশে শব্দ সাজিয়ে প্রকাণ্ড এক কবিতার সম্ভার সাজাবো। তুমি শুধু সময় করে সময় রেখো, তুমি শুধু সময়কে সেদিন থেমে যেতে দেবো। তুমি বলো এবার কবিতা লেখার শুরুটা কিভাবে হয়েছিল তোমার? আবার আগেও বলতে হবে। হ্যাঁ, আবারও বলতে হবে, কারণ আমাদের কাছে আরেকজন দর্শক জানতে চেয়েছে। নিশ্চয়ই। কবিতা লেখা ছোটবেলা থেকে ভালো লাগা শুরু। স্কুল ম্যাগাজিনে একটা দুটো, কিন্তু সেগুলো ওই বাচ্চা বয়সে ছেলে মানুষই। হ্যাঁ, আমি খুব অহংকারের সাথে বলি, আমি অনেক সময় কপিও করেছি সেই সময় ছোটবেলায়। কারো লাইন খুব ভালো লেগেছে, লিখে ওটা থেকে লাইন নিয়ে আবার লেখা শুরু করেছি। এরকম শুরুয়াতটা যেরকম হয়। তারপরে আমার এক দাদা আছেন, তিনি খুব ভালো চিঠি লিখতেন। সেই চিঠি থেকে আমি লেখার অনুপ্রেরণা পাই। লেখা, সেটা কবিতা না, লেখার অনুপ্রেরণা পাই। বাপি না সঞ্জয় সরকার নামটা, তার নাম না নিলে আমার এই পুরো জার্নিটাই আর কি একটা মানে ওনাকে গ্র্যাটিটিউড জানানো, এটা এটা আমার শুরু। তারপরে বিভিন্ন মানুষের সাথে থেকে ইন্সপায়ার হয়েছি। তারপর কোনো এক সময় না আমার অনুভূতি খুব তীব্র হওয়া শুরু হলো। যাই কিছু গাছ দেখি, কোনো মানুষ হেঁটে চলে যাচ্ছে, অনুভূতি মনে হলো এটা সবসময় সবকিছু কারোর সাথে শেয়ার করা যায় না। তখন আমার মনে হলো কলম আর খাতা এখানে শেয়ার করা যায়, এটা হচ্ছে লেখার শুরুয়াত। আমি বলবো না সেটা কবিতা বা কিছু, ইনফ্যাক্ট আমি এখনো মনে করি যে কতটা আমি যেগুলো লিখি সেগুলো কতটা কবিতা। আমি বলি অনুভূতি লিখি, এইটুকুই। আমিও কখনো নিজেকে আর আমি ওই কবি কবিতা সাহস পাই না বলার, কারণ একদম কবি অনেক ভাস্ট একটা একদম অনুভূতি। আমি লিখি, চেষ্টা করি, পাঠ করার চেষ্টা করি, সবই চেষ্টার ভিতরেই আছে এখন পর্যন্ত আমি চেষ্টা। একদম একদম এটাই। এবার ইরা তোমার কবিতা হোক নাকি? আমার ওহো, আচ্ছা, আমি পাঠ করছি আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের লেখা একটি কবিতা। উনি এখনো আসেননি, আমাদের মাঝে উপস্থিত হননি। পাঠ করছি, উনি যেন আমাদের রেকর্ডেড প্রোগ্রাম দেখার সময় দেখে নেন। বয়স একটা সংখ্যা নয়, তবুও বয়স একটা সংখ্যা মাত্র। মুহূর্তের রং ঢং আলাপন, গন্ধ আর অনুভূতির মিশ্রণ। প্রেমের স্বাদ পায় মন, বয়স প্রেমের পরশ পায়নি কখনো। জীবন আসলে সংখ্যায় নয়, বরং সেই মুহূর্তে মাপা হয় প্রেম, যেখানে হৃদয় জুড়ে থাকে ভালোবাসা, চোখে জমে থাকে জীবনের ভালোবাসা, অনুভব হয় অন্তরের মিষ্টি স্মৃতিগুলো। ধন্যবাদ। পাঠ করলাম আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের লেখা কবিতা। খুব উনি সুন্দর। এখন উপস্থিত হননি, কিছু করার নাই। পরে এক সময় রেকর্ডিং দেখে নেবে। রেকর্ডিং দেখে নেবেন। সুন্দর সুন্দর কবিতা শুনছি। আহমেদ রাসেল ভাই বলছেন দারুণ দারুণ, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনিমেষ দাস ভাই। বহেমিয়ান বৈবসত্ব লিখেছেন আপনি তো শক্তি স্বরূপ, আপনার লেখা শুনে তাই মনে হলো। একদম তাই, এটা তোমাকে বলেছে। অনুভূতিটাই তো শব্দের মাধ্যমে প্রকাশ পায়, তখন কবিতা কিংবা গদ্য। অনিমেষ দাস। আমার লেখা শুরু হয়েছিল খুবই ছোটবেলায়। আমিও আবল তাবল লিখেছি স্কুল ম্যাগাজিনে। নিজের লেখা, নিজের নাম ম্যাগাজিনের পাতায় দেখতে ভালো লাগতো সেজন্য। তারপরে আম্মু আমাকে ক্লাস 5 এ থাকার সময় একটি ডায়েরি গিফট করে। বলেছিল যে তোমাকে যা ভালো লাগে, যা কিছু আশপাশে ভালো লাগে, খবরের কাগজ থেকে কি কারো লেখা থেকে, সেগুলো সবই যেন আমি নোট আকারে লিখতে থাকি। পরে যখন লিখতে মন চাইবে তখন যেন আমি সেই লেখাগুলো
একটা আকার দেওয়ার চেষ্টা করি, এবং এই আকার দেওয়ার চেষ্টা করার জন্য আমি নিজে একটু চিন্তা ভাবনা করা শুরু করলাম, সেই লেখাগুলো কোন কোন লেখা জোড়া দিলে ওই সেই টুকলি কারো কাছ থেকে টুকে দেওয়া আর কি, ওগুলোই আস্তে 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 কোন সময় জানি নিজের ভাষায় প্রকাশ করা শুরু হলো। কারণ আমরা তো ভাষার ভিতর দিয়েই যাই। বলা যায় আমি পরবর্তীকালে যখন হায়ার স্টাডিজের চেষ্টা করেছিলাম, তখন আমি ফোকলোরের উপরে খুব ডিপলি একটু পড়াশোনা করেছিলাম। সেখানে দেখেছিলাম যে ফিনল্যান্ড, ল্যাপল্যান্ডে যেই মানুষ যেভাবে চিন্তা ভাবনা করেছে, ওই একই রকম চিন্তা ভাবনা ময়মনসিংহ গীতিকায়ও আছে। ঠিক যেরকম রাক্ষসের বীজ থেকে রাক্ষসের বংশ ধ্বংসকারী একজন শক্তি উদ্ভাবন হওয়া, ল্যাপল্যান্ড এবং ফিনল্যান্ডের উপাখ্যানে চলে এসছে। আমাদের ময়মনসিংহ গীতিকায় লালকমল নীলকমলেও দেখা গেছে যে ওই একই জিনিস, ওই একই টাইপ, ওই একই মোটিভ চলে আসছে। মানুষের সাথে মানুষের কোনো যোগাযোগ ছিল না, ল্যাপল্যান্ডের সাথে ময়মনসিংহের কোনো যোগাযোগ ছিল না বাংলা এই বদ্বীপের, কিন্তু মানুষ মাত্রই চিন্তা ভাবনাটা এরকম একই ধাঁচে করে থাকে। তাহলে আমাদের মানুষ, আমরা যখন কবিতা লিখি তখন আমরাও একই রকম জিনিস চিন্তা করে থাকি। এখন হয়তোবা সেই অক্ষরটা এর আগে আমাদের পরিচিত কোনো বিখ্যাত লেখক লিখে গেছে, আমার হয়তোবা পড়া হয়নি, কিন্তু আমার চিন্তায়, আমার মগজে চলে এসেছে এবং সেভাবে আমি লিখেছি। এরকম তো হয়। এমনও হয়েছে যে আমার লেখা কবিতা আমারই ফ্রেন্ড লিস্টের লেখা কারো সাথে মিলে গেছে অনেক ভাবে, হয়তোবা ওয়ার্ড বাই ওয়ার্ড না মিললেও ধাঁচ বা ধরনে মিলেছে, মিলে তো যায়, কারণ আমরা মানুষ মাত্রই একই ধারায় চিন্তা ভাবনা করি, তাই না? আমাদের লেখাটা ওভাবেই এগোয় এবং এগোচ্ছে এখনো। ইংলিশে একটা খুব সুন্দর শব্দ আছে, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। তো এটা নিয়ে একটা বইও আছে। তো আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও থেকে কিছু জিনিস চুরি করি, সেটা অনুসরণ, অনুকরণ, কিছুই কেউ বলুক, তো এটাই শিল্প, এটাই শিল্পী। শিল্পী কোথাও না কোথাও থেকে কিছু নেবে, নয় প্রকৃতি থেকে নেবে, নেচার থেকে নেবে, নয় কারো লেখার একটা শব্দ তার ভালো লেগে গেল, সেখান থেকে ওই একটা শব্দ নিল, তারপর অজস্র শব্দর রচনা তার ভেতরে, মানে রচনা না, এটাই। ওই জন্য এই কথাটা খুব আমার ভালো লাগে, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। তো এটা খুব সুন্দর জিনিস, এখানে তো কোনো দোষ নেই, ভালো জিনিসের দোষ নেই। একদম। আমাদের সাথে যুক্ত হয়েছে ইমরান হোসেন, আমাদের প্রিয় ছোট ভাই, লিখেছে বুবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সময়, এবং কেমন আছেন জিজ্ঞেস করেছে। আলহামদুলিল্লাহ, আমরা দুজনেই ভালো আছি। বোহেমিয়ান বৈবসত্ব আরেকটি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, একটা কবিতা কাগজে ফুটিয়ে তোলার পর কেমন অনুভূতি হয়? এবার তোমার পালা, বলো। একটা কবিতা কাগজে ফুটিয়ে তোলার পর শূন্যতা পূর্ণতা পায়, এটা হচ্ছে একটা, মানে একটা ওয়ার্ডে যদি বলা হয়, ভেতরে যে হুহু ব্যাপারটা, ওই যে বেনো জল ঢুকে যাচ্ছিল, ওই যে বাতাস ঢুকে যাচ্ছিল, সমস্ত কিছু নাড়িয়ে দিচ্ছিল, এই সমস্ত কিছুটাকে ধরে রাখার একটা অদ্ভুত ইউনিভার্সাল, আমি জানি না কি এটা, আমার কাছে শব্দ ভীষণ কম। এই ব্লেসিংটা যারা আমরা লিখি তারা আমরা বুঝি যে অদ্ভুত ভাবে পরিপূর্ণতায় ভরে যায়, কিন্তু সেই পরিপূর্ণতা এই পরিপূর্ণতা নয় যে আমরা লিখবো না, সেই পরিপূর্ণতা ওই মুহূর্তের ওই অনুভবকে, ওই হুহু ব্যাপারটা বা ভীষণ আনন্দ, সেটাকে সম্পূর্ণতাটা, ওই বৃত্তটাকে কমপ্লিট করে, এটুকুই হয়। আমার মনে হয় কম বেশি বেশ কিছু মানুষ আমার সাথে একমত হবে এটা, এই ভাবনাটায়। একটা কবিতা কাগজে ফুটিয়ে তোলার পর কেমন হয়? কাগজে আমি লিখি না, আমি টাইপ করি বেসিক্যালি। আমার কাগজে লেখার অভ্যাসটা বন্ধ হয়ে গেছে 2000 সালের পর থেকে, কারণ আমার একটা ছোট্ট বাবু জন্মালো তখন, এবং আমার বাবুর প্রিয় কাজ ছিল কাগজপত্র নিয়ে খেলা করা। তাই জন্য আমি কাগজ বা খেলনা বা বই এগুলোর ভিতরে না লিখে ল্যাপটপে লেখা শুরু করলাম। লেখার মাধ্যম হিসেবে আমাদের কাছে বহু জিনিস এখন চলে এসছে, কাগজ কথাটা উচ্চারণ করা হয়, কিন্তু লেখা, কারণ কাগজ নিয়ে এভাবে বলা যায় যে
লেখা ফুটিয়ে তোলার পরে আমরা যেটা ফিল করি, আমি কখনোই স্যাটিসফাইড না। আমি চির মানে ডিসস্যাটিসফাইড একটা মানুষ। লেখার পরে মনে হলো ওভাবে তো লেখাটা হলো না যেভাবে আমি লিখতে চেয়েছিলাম। আজ মোটামুটি 750 উপরে লেখা আমার কলম থেকে বেরিয়েছে কবিতা আকারে, 6টির মতো উপন্যাস, কিছু রেডিও নাটক, আর ছোট গল্প তো আমি জানি না কতগুলা বের হয়েছে। এবং এই যে আমার লেখার জার্নিটা এই সারা জীবনে, কোনো একটা লেখা, কোনো একটা কবিতা, কোনো একটা নাটক বা কিচ্ছু লিখে আমি আজ পর্যন্ত স্যাটিসফাইড না। আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আমার মনে হয় না যে আমি আমার নিজেকে ঠিকভাবে যেভাবে প্রকাশ করতে চেয়েছিলাম কোন দিকে জানি চলে যাই। যেদিকে লিখতে চাই সেদিকে লিখি না, আরেক দিকে রওনা দেই। প্রত্যেক বারই তাই হয়। একটা লিখতে গেছি, আরেকটা দিক চলে এসছে, মাথার ভিতরে আসতে থাকে, এই আমার ছেলে এসে ঘুরে যায়, এই আমার বাসায় অমুকে এসে ঘুরে যায়, আরেক দিকে চলে যায়, আমি রওনা দেই আরেক দিকে। তারপরে সেটা শেষ হয়ে যায়, কারণ সেটার আবার স্যাটিসফ্যাকশন চলে আসছে যে না, ইটস ডান, অল ডান, আর পারছি না লিখতে, এটা শেষ করি, এটা খতম। আচ্ছা ঠিক আছে, খতম করলাম। কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, আমি শেষ করে দেই। শেষ করে দেওয়ার পরে সেটা বাংলা বা ইংলিশ যেই ল্যাঙ্গুয়েজে লিখি, আমি দুটো ল্যাঙ্গুয়েজে লিখি, এবং মাঝে সাথে দু একটা হিন্দি শের শায়রিও লেখার দুঃসাহস দেখিয়েছি। এগুলো সবগুলোই আমি কখনোই স্যাটিসফাইড না। আমি খুবই এই ব্যাপারে লজ্জিত যে আমি কেন জানি না নিজেকে নিয়ে স্যাটিসফাইড না, আমার লেখা নিয়ে বা কোনো কিছু নিয়েই। স্যাটিসফ্যাকশন চলে এলে আর পরবর্তী লেখা বেরোবে না। আমি বলছি ওই যে মুহূর্তে এটা ভেতরটা আনচান করছে, মানে আমাকে লিখতে, মানে ওই মুহূর্তে আমি যদি না লিখে ফেলি তখন ভেতরে ঝড় চলতে থাকে, সেটা সুখের ঝড়, দুঃখের ঝড়, শোকের ঝড়, আনন্দ বিষাদ সমস্ত কিছু ঝড়। ওই যে আলোড়নটাকে থামিয়ে পূর্ণতা দেয়। কিন্তু সেই পূর্ণতা, এই পূর্ণতা কখনোই নয় যে আমার ওই লেখাটা দি বেস্ট হয়ে গেল আর তো আমার কিছু লেখার নেই, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা। সেটা হয়ই না। সেটা হলে তো পরের লেখা বেরোবে না। যেটা হয় সেই মুহূর্তের আলোড়নটা শান্ত শীতল হয়। প্রতিবার কসম কাটি, আমি কিছু, এই যে তুমি প্রতিবার কসম কাটি, ঠিক আছে নেক্সট টাইম আমি নিজের সাথে নিজে কোইনসাইড করব, নিজের সাথে নিজে বেইমানি করব না, যা লিখতে চেয়েছি তাই লিখবো, কিন্তু লেখাটা হয় না। আরেকটা লেখা এই করে করে লেখাগুলো বের হচ্ছে। ওই ক্যারেক্টারটাকে দিয়ে কিছু একটা বলাচ্ছি, আর কতবার যে আমি ইয়েগুলো, ওই যে নাটকের ডায়লগ গুলোকে কিঙ্ক করি, শুধু মনে হয় যে এটা বললাম, এটা ঠিক মতো হলো না, ফুটলো না ওই চরিত্রটা, ওই চিত্রণটা ফুটলো না। এই কাহিনী করতে 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 করতেই আমি চুল পাকিয়ে ফেললাম। ভালো, তো খিদেটা থাকলে তবেই তো নতুন। একদম তাই। অসম্পূর্ণতা কি একটি লেখাকে সম্পূর্ণ করতে গিয়ে কোনোভাবে সাহায্য করে? কি মত? অসম্পূর্ণতা একটি লেখাকে সম্পূর্ণ করবার জন্য সাহায্য তো করে কিছু কিছু ক্ষেত্রে, তবে কমপ্লিটলি যেটা হয় সেটা হলো আরেকটি লেখার অপেক্ষা করি আমি। একদম আরেকটা লেখার দিকে আমাদের ওই ওই দরজায়, আরেকটা নতুন দরজায় পৌঁছে দেয়, এটুকু বলতে পারি। একদম তাই। এবার তোমার পালা, কিছু পড়ো তুমি তোমার লেখা থেকে। আচ্ছা বেশ, করি। ছবির চতুষ্কোণে যেসব মেঘেরা ভালোবাসার অপেক্ষায় ছিল, কাল রাতে ওরা বৃষ্টি হয়ে ঝরেছে। তোমার স্ক্রিন সেভারে এখন টুকটুক আবেশের ভোর। ভাতের হাড়ি উপচিয়ে সেদিনগুলোতে তুমি ভালোবাসা দিয়েছিলে পাত সাজিয়ে। তারপর পদ্মনাভ রঙের সন্ধে মিশিয়ে সে এক তুমুল ঝড়ের গল্পে তুমি আর আমি ছাদের ঈশান দিকে বসেছিলাম। যেভাবে শেষ রাত চেয়েছে সেভাবেই জিতিয়ে দিতে দিতে দরজার পর দরজা আমরা পার হচ্ছিলাম। সবুজ রেইন ফরেস্টের পরে ছিল শেষের কবিতার দুয়ারখানা, আর তারপর ছিল ঝলমলে সকাল। ঘড়ির কাঁটায় তখন আমি তোমার মুখের দিকে তাকিয়ে কি এক খোঁজ বুঝে পেতে আরো খানিকটা বেলা হয়ে যায়। ঝুলতি জুড়ে ঝিরিঝিরি বরফ তখন। গাছের কোটরে অবশেষ পরিচয় পড়েই ছিল, সবটুকু বলবো ভেবেও বলা হয়নি। আসলে এক জীবনে সবটা বলা যায় না। অন্ধকারকে ভীষণ ভয়, তাই দু চোখ বুঝে তোমার ভালোবাসাহীন কাঠামো ছুঁয়ে থাকি। একলা ঘরে একলা আকাশ থাকা জরুরি। বৃষ্টি যে ভীষণ বেখেয়ালি,
সাথে থাকার কথা দিয়ে ভুলে যাওয়া তার স্বভাব। সাথে থাকার কথা দিয়ে ভুলে যাওয়া তার স্বভাব। Promises are made not to be kept. প্রমিস হয় যাতে সেটা ভেঙে যাওয়া হয়। ভাঙার জন্য। একদম। স্যাটিসফ্যাকশন আসলে আসে না, তবে এটা বহু পজিটিভ দিক আছে। হ্যাঁ, তা অবশ্য সত্যি। মুমতাহিনা মিম খুব ভালো একটা মেয়ে এবং ভালো কবিতা লিখে, সুন্দর একটা মেয়ে। সে লিখেছে। তার একটা কবিতা আমি রিসেন্ট আবৃত্তি করেছি। আমার ইয়েতে আচ্ছা। ওয়ালে আছে। এবার কার পালা গো? তুমি পড়ো। আমি পড়বো? নিশ্চয়ই। কোথায় যে গেল আমার লেখাগুলো? সিঞ্জনে হৃদয় মন্থনে আমার লেখা কবিতা পাঠ করছি। আকাশ ভাঙা বৃষ্টি আমাকে স্মৃতির ওই পারে পৌঁছে দেয়। সারাদিন সারা রাত ঝুম বৃষ্টি ভেজা প্রকৃতি আমাদের ফেলে আসা খেলাঘর পৌঁছে দেয়। আমি হারানো খেলাঘরে আবার হারিয়ে যাই। তোমাকে ফেলে এসে আমার হৃদয়ে কৃষ্ণচূড়া মৌসুমে গজিয়ে উঠেছে বহু মাথার পাহাড়টা। ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে। স্মৃতিরা মৌনতার পাষাণ তটে ধ্বনি প্রতিধ্বনিতে মিশিয়ে দিয়ে যায় একাকিত্বের মূর্ছনা। আমি আমার শহরে সন্ধ্যা দ্বীপ জ্বালিয়ে কল্পনায় এঁকে যাই আমার হৃদয়ের গহন সমীকরণ। আমি তোমাতে বসবাস করি, আমি তোমাকেই খুঁজি আমার সব আটপৌরে দিন রাত। আর বৃষ্টিস্নাত সোদা মাটির গন্ধের সাথে তোমার ছোট্ট নীল অক্ষরের চিঠিটার শব্দগুলোর মায়ায় আবর্তিত হই। আমি আমার স্মৃতির রাজ্যে তোলপাড় তুলি নতুন করে তোমাকে ভেবে ভেবে। কখনো কখনো মনে হয় আমি বৃষ্টি আর তোমার মাঝে মনোদৈহিক তৃষ্ণায় সিঞ্চন করি আমাকে। ধন্যবাদ। ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এবার তোমার পালা। ইয়ার কণ্ঠটাই এত মিষ্টি, মনে হয় চলতেই থাকুক, চলতেই থাকুক। একদম তাই। আচ্ছা, আমার পালা। বেশ। আমাকে খুঁজে নিও, আমাকে খুঁজে নিও, আমার অপেক্ষা করো না। আমি কোনো ঘাট ছুঁয়ে যাওয়া ছলাচ্ছল স্রোত। আমাকে খুঁজে নিও, আমার অপেক্ষায় থেকো না। কোনো না কোনো গলির মোড়ে নতুন মুখ। আমাকে খুঁজে নিও, আমার অপেক্ষায় থেকো না। শ্মশানের জ্বলন্ত আগুনে কোনো না কোনো মুক্তিতে আমাকে খুঁজে নিও, আমার অপেক্ষা করো না। কোনো এক আতুর ঘরের প্রজন্মে আমাকে খুঁজে নিও, আমার অপেক্ষা করো না। প্লিজ আমাকে খুঁজে নিও। এইটুকু। কি চমৎকার! প্লিজ আমার অপেক্ষা করো না, আমাকে খুঁজে নিও। এইটার ভিতরে যে আকুতি, যেই অনুভূতি, কতটা ডিপ চিন্তা করো। যে আমার জন্য অপেক্ষা করো না, কিন্তু আমাকে খুঁজে নিও মানে কি? শেষ মেবি আমি অবয়বটাকে অপেক্ষা আমি করতে ফিরে নিষেধ আসতে করছে। পারবো না, মেবি হ্যাঁ, আমি হ্যাঁ। ফিরে আসতে পারবো না, আমার হয়তো কোথাও বাধা আছে, বাট তুমি আমাকে খুঁজে তুমি নিও। আমাকে খুঁজে নিও। একদম তাই। এটাই। নিজেকে অপূর্ণ মনে হচ্ছে অনুষ্ঠানের প্রথম থেকে না থাকতে পেরে। বোহেমিয়ান বৈবস্বত্ব। আচ্ছা। আহমেদ রাসেল বলছেন, শুনছি আর মুগ্ধ হচ্ছি। থ্যাংক ইউ। পাঠ করছি আমার লেখা আরেকটি কবিতা, মহিমান্বিত উদাসীনতা। একটা ছোট্ট মুহূর্ত, কি বা ঘটতে পারে? সেই মুহূর্তটা যদি হয় তোমাকে প্রথম অনুধাবন করবার, সত্যি বলছি, নিজেকে নতুন করে ভালোবাসবার তীব্র আবেগের শপথ, আমি অবাক হয়ে বুঝে নিলাম আমি ফিরে আসলাম আমার কাছে। এখন অহর্নিশি একাকিত্বের পিছুটানে গড়ে উঠেছে সামুদ্রিক ঝড়। নাগরিক অরণ্যে যখন জীবন খুঁজে পাওয়া যায়, আনন্দ যজ্ঞে যোগ দিতেই আমার হৃদয়ের গোপন আমন্ত্রণ সেই মুহূর্তটাকে করে তোলে মহিমান্বিত। আমার শাশ্বত একাকিত্বে সত্তার মুখোমুখি দাঁড়িয়ে নতুনভাবে বুঝে নেয়া মহিমান্বিত উদাসীনতা।
হৃদয়ের গহীন থেকে একটা অংশ তোমাকে দিয়েছি। নিশ্চয়ই কোনো এক ব্রহ্ম মুহূর্তে তুমি তা গ্রহণ করবে। সেই মুহূর্তটা হয়ে যাবে বিশেষ অর্থবহ। ধন্যবাদ। শেষের লাইনটা তো অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমরা কি আর কিছুক্ষণ কন্টিনিউ করব? সোয়া ১ ঘন্টা হয়ে গেছে। তোমার কি মত? দেখে নাও, যেটা তোমার ঠিক মনে হয়। না, 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 তোমার কি মানে তোমার সঙ্গে কি কবিতা আরো আছে? মানে তুমি কি পারবে সময় দিতে? হ্যাঁ আছে, দু একটা, বেশ কিছু আছে তো, অনেক আছে তো, হ্যাঁ, অনেক আছে। ৬,৫০০-এরও বেশি কবিতা, সেটা বড় কথা নয়, আছে তো তোমার অনেক। কবিতা আমার আমার সংখ্যার তুলনায় তুমি অসীম, তুমি সমুদ্র। আমি কবিতা লেখা শুরু করেছি ছোটবেলা থেকে, কিন্তু কবিতাটাকে কন্টিনিউ করার চাইতে ডিসকন্টিনিউ বেশি হয় আমার। দেখা যায় যে কোনো একটা গল্প বা উপন্যাসে মনোযোগ দিচ্ছি, তখন সেভাবে লেখা হয়ে ওঠে না। কিন্তু তুমি একেবারে মানে গুরু। থ্যাংক ইউ সো মাচ। আমি কি পড়বো একটা লেখা? পড়ো, পড়ো। মুগ্ধতা ফুরিয়ে গেলে রঙিন রংগুলো সব ফ্যাকাশে, প্রথম বৃষ্টি আর শেষ বারিশের মাঝখানে আবিষ্কার ফুরিয়ে গিয়ে একঘেয়েমি নেমে আসে। মুগ্ধতা ফুরিয়ে গেলে নিজের হবে ক্লান্ত, সব রংদানিতে তেজপাতা রঙে ভরে যাবে। প্রথম বসন্তের সাথে বসন্তের শেষের দিকে তফাৎ অনেক। অবাক হওয়ার সমস্ত কারণগুলো চেনা হয়ে যাবে, থাকবে না আকর্ষণ। মুগ্ধতা ফুরিয়ে গেলে কাছে আসার তেমন উত্তাপ দেয় না শীত প্রহর। মুগ্ধতা ফুরিয়ে গেলে আমার শব্দেরা তোমার কাছে স্রেফ অক্ষরের অবান্তর ভিড় ছাড়া কিছুই নয়। মুগ্ধতা ফুরিয়ে গেলে সব রং ফ্যাকাশে হয়ে যায়। একদম সত্যি কথা। মুগ্ধতা ফুরিয়ে গেলে সব রং ফ্যাকাশে হয়ে যায়। সেটা সবুজ হোক আর নীল হোক, যেই রঙেই আমরা এঁকে থাকি আমাদের অনুভূতিকে, মুগ্ধতা একদম। না থাকলে। মুগ্ধতাই তো রোজ মানুষকে বাঁচিয়ে রাখে। আর একদম তাই। মৃত্যু তো এরকম হয় না। মৃত্যু বহুবার একটা মানুষ বহু রকম ভাবে আহ তার মৃত্যু হয়, শুধু দেহটা সে একবার রাখে। একদম অনেক তাই। রকম সম্পর্কের মৃত্যু, নিজের ভালো লাগার জিনিসগুলোর মৃত্যু, অনেক মৃত্যু, অনেক রকমের মৃত্যু আছে। চিন্তা মৃত্যু এবং তো চেতনার যে প্রবাহ, তার ভিতরে কতবার ছন্দপতন ঘটে। একদম। কেউ একদম একটা তাই। ভালো কোনো খাবার পছন্দ করে, সেই খাবারটা সে কোনো কারণে আর খেতেই পারে না, মেবি তার শারীরিক কোনো কারণে, সেটাও এক রকমের মৃত্যু, তাই না? সমস্তই মৃত্যু। এক একটা অনুভূতিকে যখন আমরা আর সেই অনুভূতির মধ্যে দিয়ে যেতে পারি না, সেটা এক রকমের মৃত্যু, আমার মনে হয়। ডিসকন্টিনিউয়েশন আর কি। আর একটা লেখা পড়ি। আহ পড়ো। কিছু স্মৃতিতে আমরা যখন ফিরে যেতে চাই, হ্যাঁ, কিছু জিনিসকে আমরা সব সময় চাই ছুঁয়ে যেতে। সময়কে তো ছোঁয়া যায় না, সময় তো নদীর স্রোত, যে স্রোতকে আমরা ছুঁচ্ছি সেই স্রোতকে আমরা পরের মুহূর্তে ছুঁতে পারবো না। সেরকমই একটা না ছোঁয়া না ছুঁতে পারা স্রোত, যা স্মৃতি হয়ে থেকে যায়, সেরকমই একটা লেখা পড়ছি। এটা একটু বড়। জরুরি কাজের মতো যেতে চাই শুকিয়ে যাওয়া ফল্গু নদীটার কাছে। একদিন যার কিনার জুড়ে কত না প্রেম অপ্রেম জড়িয়ে থাকতো বাঁধনের গল্পেরা। জরুরি কাজের মতো পুরো মন্দিরটার কাছে যাব। একদিন যে মন্দিরে কত না আঁচল ভোর থেকে সন্ধ্যা তক আরতি। জরুরি কাজের মতো ছুটে যেতে চাই সেই বুক ফাটা মেঠো জমিটার কাছে, যার বুক জুড়ে একদিন সবুজ ফসলের আনাগোনায় কত না সংসার হাসত। জরুরি কাজের মতো দেখা করতে চাই ছেলেবেলার সেই ঝালমুড়ি কাকুর সাথে, যার কাছে রোজ স্কুল টিফিনে কিছু পয়সা কম পড়ে গেলেও ঝালমুড়ির পরিমাণ আর স্বাদ কম পড়েনি কখনোই। জরুরি কাজের মতো ছেলেবেলার সেই কি যেন নাম মনে নেই, যাকে পেপার কাকু বলে ডাকতাম, আর বলতাম আমার কাছে টাকা নেই, তুমি আমাকে ইন্দ্রজাল কমিক্স পড়তে দাও, আমি কাল তোমায় ফেরত দেব। পেপার কাকু তার ওই দিনের কেনাবেচার হিসেব ছাড়াই পড়তে দিত কমিক্স। জরুরি কাজের মতো বানি মিস তোমার কাছে যেতে চাই। একদিন তোমার কাছে ছোট ছোট আমরা সময়ের চেয়ে বেশি সময় ঘিরে থাকতাম
আদরে যত্নে। জরুরি কাজের মতো সেই রাস্তায় হেঁটে যেতে চাই যেখানে আমার হাঁটতে শেখা শুরু হয়েছিল। সে রাস্তা আমার কাছে কখনো আসবে না। জরুরি কাজের মতো সেসব কিছুর খুব কাছে যেতে চাই। যে পথ, যে মানুষ, যে সময়, যে জমি, যে নদী একদিন এই আমিটার একটু একটু করে আকাশ ছুঁয়ে ফেলার সাক্ষী হয়ে থাকতো, মুগ্ধ হয়ে। আমি জরুরি কাজের মতো ওদের কাছে যেতে চাই। জরুরি কাজের মতন ওদের কাছে যেতে চাই। থ্যাংক ইউ। জরুরি কাজের মতো ওদের কাছে যেতে চাই, ওদের আরো কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করতে চাই। পাঠ করছি দূরের নক্ষত্র, আমারই লেখা কবিতার একটি। দূরের এক নক্ষত্রের বয়ে চলা জলধারা আমার হৃদয়ের গোপন গহীনে প্রতিধ্বনিত হয়ে যায়। আমি নিরন্তর অনুধাবন করি তার পাড় ভাঙা আছড়ে পড়া ঢেউ, অজস্র ছলাৎ ছলাৎ ছলাৎ, আর সমুদ্রেই আকাঙ্ক্ষিত মিলনের মোহনা পৌঁছানোর আকুতি। আমি রাতের নিস্তব্ধতায় কান পেতে ঠাকুর করি সেই অচেনা নদীর ঘূর্ণাবর্ত ঢেউ খেলে যাওয়া একাকিত্বের মূর্ছনা। সমুদ্রে পৌঁছে কি সেই নদীর একাকিত্বের পিছুটান ছিন্ন হয়, নাকি মোহনায় পৌঁছেও বয়ে চলা আবেগানুভূতির টানাপড়েন সৃষ্টি করে আরেক মাত্রার অধীর অপেক্ষার? কখনো না ইতি টানা কষ্টের অজানা গল্পটা নিরন্তর সত্য হয়ে প্রতি বৃষ্টি ভেজা রাতে আমাকে কুড়ে কুড়ে খায়। পরিচিত পরিচ্ছন্ন ঝকঝকে চন্দ্রালোকিত আকাশের প্রতিবিম্বে চন্দ্রাহত আমি আমার হৃদয়ের গোপন গহীনে প্রতিধ্বনিত হয়ে যাওয়া নদীর একাকিত্বের অভিমানে গুনে যাই বুকের তলায় হাতুড়ি। দূরের নক্ষত্র, এক বিশ্বব্রহ্মাণ্ডের শপথ, তোমার আমার ভালোবাসাময় শব্দগুলোর অসাধারণ অভিব্যক্তি একই একাকিত্বের পিছুটান ছিন্ন করার দাবি জানায়। তোমার বুকে বয়ে চলা জলধারা আমার হৃদয়ের গোপন সংবাদের সুর একই একাকিত্বের পিছুটানে অধীর। এই অপেক্ষার নাম আর এক বিরহনামা। এই বিরহ বুকে নিয়ে ৯,০০০ আলোকবর্ষ পার করেছি, আরো কত অজস্র বসন্ত পেরুতে হবে কে জানে। ধন্যবাদ। সই, তুমি পরপর দুটো কবিতা পাঠ করে শেষ করে দিই। তোমার লেখা তোমার পছন্দের দুটো কবিতা পরপর। বেশ বেশ, শুরু করি। হ্যাঁ। তুমি বললে আমি তো আছি, আমি পাপী হয়ে তোমায় বিশ্বাস করলাম না। তুমি হাতের ওপর হাত রাখলে, আমি পাপী হয়ে অনুসন্ধানে থাকলাম। তুমি ভালোবাসি বললে, আমি পাপী হয়ে ছলনা মানলাম। তুমি আমাকে আগলে রাখতে চাইলে, আমি পাপী হয়ে সে যত্নের আগলকে শেকল ভাবলাম। তুমি আছি বললে, আমি মনে মনে হাসলাম। তুমি আছি বললে, আমি পাপীর মতো তোমার ছবিতে পাপ রাখলাম। কি মারাত্মক একটি অনুভূতি। বিশ্বাস ভাঙতে ভাঙতে মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন সত্যিকারেই যদি কেউ যত্ন করার মানুষ আসে, তখন আর বিশ্বাসটাকেও বিশ্বাস করতে পারে না। এটাই হচ্ছে মানে ওই ওরকম সে সমস্ত ক্ষেত্রে, আমাদের রাজনীতি, আমাদের ঘর সংসার, আমাদের পারিপার্শ্বিক সমস্ত কিছু ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, আমার শেষ কবিতা, সম্ভবত অনুষ্ঠানেরও শেষ সময় চলে এসছে। আমরা সকলে ভালো থাকবেন, ভীষণ শুভেচ্ছা, ভীষণ ভালো কাটুক। আমরা যেভাবেই যে সমস্ত যুদ্ধেরই মুখোমুখি হই, আমরা যেন প্রত্যেকে সেই যুদ্ধ কাছে জয়ী হই, এটাই আমাদের বেঁচে থাকার। হেরে যাওয়া মানে কখনোই হেরে যাওয়া আমরা বলবো না, হেরে যাওয়া মানে শিখে থাকা, এটুকুই আমাদের পাথেয় হোক। আমরা সবাই মিলে ভীষণ ভালো থাকি, আর পাশাপাশি সমস্ত মানুষজনকে ভালো রাখি। আগে আমরা ভালো নিজেরা থাকি, তারপরে আমরা সকলকে ভালো রাখি। একদম তাই। আমার শেষ পাঠ, যাতে আমাদের আবার দেখা হয়, আমাদের সকলের সাথে আবার যেন দেখা হয়, সেরকমই একটা পাঠ নিয়ে আমি আমার পাঠ শেষ করব।
প্রথম দেখা হওয়ার মতো করে আবার দেখা হোক। হাতের ওপর হাত রাখাটা সব নালিশের ফুরিয়ে যাওয়া পাক্কা দলিল হোক। প্রথম দেখার মতো আবার দেখা হোক। ভুলগুলো শুধরে নিতে নয়, কোনো কথা দিতেও নয়, চুপ থাকার সময়ের সাক্ষীর মতো নিশুতি রাতে ঘন অন্ধকারের ভেতর নিভৃতে থাকাটুকু শুধু থাক। হাতের উপর হাত রাখাটা থাক। সব নালিশ ফুরিয়ে যাওয়ার পাক্কা দলিল হোক। প্রথম দেখা হওয়ার মতো করে আবার আমাদের দেখা হোক। থ্যাংক ইউ সো মাচ। একটা ছবি তুলে নেই, দাঁড়াও। থ্যাংক ইউ ইরা। থ্যাংক Thank ইউ you. সকল বন্ধুদের যারা আমাদের সাথে এসেছেন, জুড়েছেন, থেকেছেন সময়ে সময়ে। প্রত্যেকে থাকবেন, প্রত্যেকে আসবেন। সকলের জীবন সমস্ত রকম ভাবে কবিতাময় হয়ে উঠুক। যারা লেখেন, যারা পড়েন তারাও, যারা লেখেন না, যারা পড়েন না, শুধু শোনেন তারাও, যারা এই সমস্ত সব কিছু থেকে দূরে আছেন তাদেরও জীবন ছন্দময় হোক। এটাই, এই শুভকামনাটুকুই আমার তরফ থেকে। ইরা, ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ সো ভালো মাচ থেকো। তোমার শোতে ডাকার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যারা আজকে অনুষ্ঠানে সরাসরি দেখেছি অথবা রেকর্ডেড দেখব, দেশ বা দেশের বাইরে, সবাইকে আমি জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা। আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। অনেক ভালোবাসা সবাইকে। ধন্যবাদ।